তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। আর আমি খুশি তো আমি কখনোই বলতে পারবো না যে আমি এককভাবে খুশি। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানে করবিনে পলশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো। প্রত্যেকে আমরা ৮০টা ৯০টা করে টেক দিতে পারতাম। কোন জায়গায় বেশি কাজ দিতে হবে, কোন জায়গায় দেওয়া উচিত না, এইটা গাইড করার কেউ নেই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রাজ্জাক সাহেব 69 যেদিন গান রেকর্ডিং হচ্ছিল, তখন আমি যখন স্টুডিওতে ঢুকি, প্রযোজক সাহেব বললেন যে আজাদ সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, খুব পাতলা পুতলা ছিলাম। আজাদ রহমান সাহেব যে কথাটি বলেছিল এটা আমার ফ্যামিলি মেম্বার বলবে কিনা সন্দেহ, বলে স্টোন চিন্তা আমি কোনো ভুল করি। আমি আমি হিসাব করতেছি যে গানের ভিতরে আবার স্টোন আসলো কেন। তখন উনি ডাইরেক্ট বলেন যে আপনি যদি এই শিল্পীকে দিয়ে গান না গাওয়ান তাহলে আপনার ছবি শুরু করে আমি থাকবো। তখন ওই দিন রেকর্ডিং হয়নি। একটা কথা না বলে না, প্রত্যেক পুরুষ মানুষই বউকে ভয় পায় কম বেশি, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। কারণ ওনার ওয়াইফের ডিজায়ার ছিল যে আমার জীবন প্রথম যে গান, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। এই গানটা কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা এবং আজাদ রহমান সাহেবের সুর করা 67-এ। এটা অল ওভার পাকিস্তান সেলে HMV ডিস সেলে 7 স্ট্যান্ড করে। তো ওই ভদ্রমহিলা বলেছে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, যে ভদ্রলোক গিয়েছে তাকে দিয়ে গেছে। আমি যে ওই ভদ্রলোক ওইটা বুঝতে পারি। পরে 2 দিন পর অবশ্য গানটা রেকর্ডিং হয়েছে এবং নায়ক আর রাজাক আমাকে পরপর 3 দিন তার বাসায় যে ওনার কুকের সঙ্গে পরিচয়, কীভাবে রাগলে রাগে, হাসলে হাসে, ওয়াইফের সঙ্গে, মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে কীভাবে কথা বলে, উনি এটা 3 দিন দেখাচ্ছিল। নায়ক আর রাজাকের আমি তখন যেটা ছিল, প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেকে যেরকম একজন টি বয় তারও ওর কন্ট্রিবিউশন ছিল। রেকর্ডিং স্টুডিওতে যে টি বয় ছিল তারও কিন্তু সিনেমাতে কন্ট্রিবিউশন ছিল। আর নায়করাজ রাজ্জাক কখনো বলেনি যে আমি এককভাবে রাজ্জাক হয়েছি। আর আমি খুশি তো আমি কখনোই বলতে পারবো না যে আমি এককভাবে খুশি। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র, যেরকম যারা তবলা বাজাতো তাদের, আমার একটা ক্যারেক্টার খুব খারাপ ছিল, আমি খুব ফাস্ট চলাফেরা করি, খুব লাফালাফি করি, মাইকে এক জায়গায় থাকতে পারিনি, ওইটা কন্ট্রোল করতেন সব শুরুটা। প্রত্যেকে কন্ট্রিবিউশন ছিল জন্য আজকে আমি খুশি দলম হতে পেরেছি। লিনু বিলার সঙ্গে গাওয়ার সুযোগ করে দিল। এবং একটু কথা বলি, এই যে চঞ্চল আছে না, ও চঞ্চলতা কিন্তু এখন আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে একদম। মাঝে মাঝে এরকম করে এটা মারতে দামটা কি আমি কিন্তু হাইপার, কিন্তু ও আমার ওস্তাদ এই ব্যাপারে। আচ্ছা হ্যাঁ, সাংঘাতিক চঞ্চল। চঞ্চল ওই গানটাকে একটু শোনাইবে। এটা জীবনানন্দ জামালের লেখা, এটা একই দিনে হয়েছিল। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানে করবিনে পলশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলশের গুচ্ছ। তবে তখন যে মিউজিশিয়ানরা ছিলেন তাদেরকে যদি আমি অস্বীকার করি, তাদের কন্ট্রিবিউশনকে যদি নো বলি, আমার মতো গাদ্দার পৃথিবীতে অবশ্যই তাদের যে কন্ট্রিবিউশন ছিল, তো মানে অ্যাকর্ডিয়ান জিনিস বাজাতেন, বাঁশি যিনি বাজাতেন, এসরাত যিনি বাজাতেন, এখন খুব কান্না লাগে। গান গাইতেই হবে, কিন্তু ওই ফিলিংটা আসে। ওই যে লাইভ একটা গাইতে গেলে যে 10টা বেহালা কাজ করতেছে, তোমারটা হইতেছে না, খুশি আবার গাও একটা গান। আপনি আমার মনে আছে আমি সবচেয়ে বেশি মানে ভুল গাইতেন, এবং সুরকার আলী হোসেন সাহেব একটা কথা বলতো, গান শিখিয়ে দেয় একরকম, গায়ে আর রকম। কিন্তু লাস্টে গিয়ে যে টেকটা দেয় ওটা একটা, যেরকম অশ্রুতি লেখা ছবি বেশি গান টান করেছি। ওই প্রত্যেকে আমরা 80টা 90টা করে টেক দিতে পারতাম। আর এখন যেটা হয়ে গেছে 10 মিনিট 5 মিনিট গাও, হাঁপানি হাসে গেছে, আবার পান টানি খায় না আবার। তবে এখন যারা করতেছে দে মোর ট্যালেন্টেড, প্রযুক্তির সঙ্গে তারা নিজেকে খাপ খাওয়া নিতে পারছে, যেটা আগেকার লোকেরা এত প্রযুক্তি এবং বহু শিল্পীর নাম জানি আমরা। হ্যাঁ, মোবাইলে আছে, আমার আবার ইউটিউব নাই তো ভাই, ওটা আমার না না, আমার ইউটিউব নাই, না ও চ্যানেলে শুনি, আমি চ্যানেলে শুনি। এবং বাংলাদেশে বহু শিল্পীকে আমি বলি ভাই, যেরকম একজন শিল্পী আছে খুব ভালো গান করে, হ্যাঁ আছে একজন শিল্পী অনেক ভালো গান গায়, কিন্তু আমাদের কোন জায়গায় বেশি কাজ দিতে হবে, কোন জায়গায় দেওয়া উচিত না, এইটা গাইড করার কেউ নেই। দেয়ার নো সমর দাস, দেয়ার নো আব্দুল আহাদ, দেয়ার নো ধীরালি ভাই। আগে আমরা যেগুলি পেয়েছিলাম যে খুশি তোমার এই উচ্চারণটা হচ্ছে না, এইটা বলার এখন কেউ নেই। উই আর নট গেটিং, এখন যে শিল্পীরা আসছে, দে আর নট গেটিং ইন প্রপার গার্জিয়ান, দে রিয়েলি ট্যালেন্টেড, অসম্ভব মেধাবী এবং খুব তাড়াতাড়ি গান তুলতে পারে। কিন্তু কিন্তু আমার কথা আছে, সেটা হচ্ছে যে এটা আমি একটা চ্যানেলে গত শুক্রবার বলছি, সেটা হচ্ছে যে ভীষণ
নব এই যে নব টিপলেই তো সব চলে আসছে। আগে যেরকম সুবলদা নাই, কি এক্স ওয়াই জে কোনো তবলিয়া নাই, বাস প্যাকআপ। ওদের কাছে তো বিরাট অপশন হয়ে গেছে এখন, ইচ্ছে করলে কিন্তু পারে। এবং শিল্পী বলতে খুব লজ্জা বোধ করি যখন একজন শিল্পী হুইজ আব্বাসউদ্দিন চেনে না, উনি ফোকের ফার্স্ট ক্লাস কে চেনেন না? যে আপনার মনে করেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গীতিকারের নাম কি, সুরকারের নাম কি, এগুলি জানেন না। আমি সবাইকে বিনয়ের সঙ্গে বলবো যে বেতার শোনেন, অবশ্যই আপনি ইয়ে করতে পারবেন। মেন প্রবলেম হলো এখন যেটা হয়েছে যে প্রযুক্তি, যেরকম আমি এটা দোষ দিয়ে লাভ নাই, যেরকম চায়নাতে একটা ওটা কি বলে একটা বের করছে যে আশা ভোসলের একজন ফিমেল আর্টিস্ট গেলে আশা ভোসলের মতো হবে। আশা ভোসলে যে কত পরিশ্রম করে আশা ভোসলে কে করেছে এটা তো বিচার করা উচিত না। তো ওইটাই আমাদেরকে অসুবিধা করছে। যেরকম আমাদের অনেক ভালো শিল্পী আছে, কিন্তু যারা সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, আমি বলতেছি না, বিভিন্ন যেরকম রাজশাহীতে একটা গ্রুপ আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে যে আমাদের দেশে কয়টি রবীন্দ্রসঙ্গীত সুস্থভাবে গাইতে পারে, কয়টি নজরুল সঙ্গীত গাইতে পারে। ৮০টার উপরে ৮১টা পারে না। হ্যাঁ, এরকম আছে। দেশের গান দেখা গেল শাহনাজ রহমতুল্লাহ গান একদম 100% কনফার্ম থাকে, রুনার গান থাকে পার্টিকুলার কয়েকটার বেশি। যেরকম আমি রংপুরে গেছিলাম, রংপুর আমার খুব অবাক করলো যে এখানে একদম নীলফামারী, ডোমার, তারপর মহিগঞ্জ, এই সমস্ত জায়গায় মানে যেখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা হওয়ার উপযুক্ত না, সেখান থেকে তারা যে রবীন্দ্রসঙ্গীতগুলি গাইলেন এবং দেশের গানগুলি গাইলেন, এটা আপনার চিটগাঁয়ে সিলেটে আবার এটা হয়।